জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ একনেকে অগ্রাধিকার তালিকাভুক্ত করার ৩ দফা দাবিতে লং মার্চ টু যমুনা পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। কিন্তু কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। বলছেন যে তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার একটি শিক্ষার্থীদের আন্দোলনের ফসল, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমেই এই অন্তর্বর্তী সরকার এসেছে। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার তাদের দাবি দেওয়া মেনে নেবেন এবং নির্দ্বিধায় সেই দাবি দেওয়াগুলো মানবেন, এমন বক্তব্যই কিন্তু তারা বলছেন। এবং সেই জায়গা থেকে তাদেরকে বাধা দেয়া কিংবা তাদেরকে যে আঘাত করা কিংবা তাদেরকে যে কোনোভাবে বাধা প্রদান করা সেটি তারা মানছেন না। এবং এখানে তারা বসে পড়েছেন, আমরা দেখছি বিশেষ করে মৎস্য ভবনের ঠিক একটু সামনেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে রয়েছে তার গেটের সামনে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে বসে পড়েছেন এবং স্লোগান দিচ্ছেন। সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে এবং তারা এখান থেকে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না, এমন একটি প্রয়াস আমরা দেখছি, এমন একটি প্রচেষ্টা আমরা দেখছি। এবং শিক্ষার্থীরা যারা কয়েকজন আহত হয়েছেন তারাও কিন্তু এখানে বসে পড়েছেন আমরা দেখছি। এবং শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন, তারা জানাচ্ছিলেন যে তাদের যে 3 দফা দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি যেন অন্তর্বর্তী সরকার মেনে নেয়। কেননা এই সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়েই কিন্তু অনেক সংগঠন, অনেক রাজনৈতিক দল, অনেক পক্ষই এসেছে, অনেকের দাবি দেওয়া পূরণ হয়েছে। সেই জায়গা থেকে তারা তাদের দাবি দেওয়া পূরণ করার জন্যই কিন্তু আহ্বান জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই অন্তর্বর্তী সরকার একটি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের দিকগুলো, অধিকারের বিষয়গুলো তারা এই সরকার দেখবে বা মেনে নেবে, এমন বিষয়টি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি। এবং কিছুক্ষণ আগেই যে বিষয়টি আমরা দেখছিলাম, তাদেরকে যে বাধা দেওয়া হয়েছে, এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে, এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছে। এই মুহূর্তে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে এবং তারা স্লোগানে বলছে তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো, তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখেছি সকাল 11:30টায় তারা দাবি দেওয়া নিয়ে তারা মিছিল করতেই কিন্তু প্রায় বাধাহীনভাবেই এই যে যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই জায়গাটিতে আসে এবং কাকরাইল মসজিদের সামনে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। সেই বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এই মুহূর্তে। এবং আমরা দেখেছি যে তাদেরকে বাধা দেওয়ার সময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং বেশ বাকবিতণ্ডাও হয় কিছুক্ষণ। এরপরে লাঠিচার্জ করা হয় শিক্ষার্থীদের উপর। সেই লাঠিচার্জ করেই কিন্তু তাদেরকে সামনে থেকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে একেবারে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, অর্থাৎ মৎস্য ভবনের ঠিক কাছাকাছি একটি জায়গায় এখানে কাকরাইল মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরাসরি জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কথা বলছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চোখকেও ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময়তে বিসিসিআর প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি। সেজন্য নিন্দা জানাচ্ছি। এবং আমাদের যে দাবি, যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তারা যে দাবি উঠেছে যে 2টি হত্যাকাণ্ড হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে, সেই আহ্বান জানিয়ে
আমরা এখন সবাই একযুগে আমাদের ভাই সাম্যের জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মসজিদে। সেখানে আমরা সবাই সাম্যের জানাজায় যাবে এবং সুশৃঙ্খল ভাবে এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করব, সেই আহ্বান জানিয়ে এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সাংবাদিকদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কথা বলছিলেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সেখানেই ছিলাম এতক্ষণ। চট্টগ্রাম বন্দর শুধু দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এই বন্দরের উন্নয়নে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিদেশিদের সহায়তার বিকল্প নেই। তাই আগামী দিনের টেকসই অর্থনীতির জন্য কাজ করতে হবে। বিশ্বের সেরা অপারেটরদের সঙ্গে এই বন্দরের পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 9 মাস পর সকালে নিজ শহর চট্টগ্রামে যান তিনি। ঘুরে দেখেন বন্দরের কার্যক্রম। এছাড়া বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায়ও অংশ নেন তিনি। এদিকে বন্দর পরিদর্শনের পর সার্কিট হাউসে পৌঁছে কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে কেমন আয়োজন দেখছেন এবং প্রধান উপদেষ্টা কখন সেখানে পৌঁছাবেন? ফরহাদ, প্রধান উপদেষ্টার আর 1 ঘন্টা পর অর্থাৎ 2টায় এই সমাবর্তন অনুষ্ঠান স্থলে আসবেন এবং সেখানে তিনি অতিথি হিসাবে যোগ দেবেন। তিনি মূলত এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এবং ইতিমধ্যে আপনি দেখছেন যে আমার এই 2 পাশে, ডান পাশে এবং বাম পাশে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত হয়ে গেছেন। ইতিমধ্যে চেয়ারগুলো ভরে গেছে এবং শিক্ষার্থীরা কালো গাউন পরে তারা অবস্থান করছেন, এই সমাবর্তনে অংশ নিচ্ছেন। 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 22,600 শিক্ষার্থী এইখানে সনদপত্র গ্রহণ করবেন এবং মূলত তারাই এই সমাবর্তন অনুষ্ঠানের যোগ দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে এছাড়াও এর আগে যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছেন তারাও এই সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসটা এক নজর দেখতে এসেছেন। ক্যাম্পাসটা একটু ঘুরে দেখছেন। এই ক্যাম্পাসে অনেক ফুল, অনেক গাছ, বিভিন্ন অনেক স্মৃতি যেসব জায়গাগুলো রয়েছে তাদের ক্যাম্পাসের থাকাকালীন সময়ে সেই সব জায়গাগুলোতে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন প্রিয়জনদের সঙ্গে। এদিকে তারা যেমন বাইরে রয়েছেন পূর্বের শিক্ষার্থীরা, কিন্তু ভিতরের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে অনেক গরম, এই তীব্র গরমের মধ্যেও তারা মূলত অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গণঅভ্যুত্থানের পর তিনি দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশকে পরিচালিত করছেন। ঠিক একই সঙ্গে তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। বাংলাদেশে এমন কোনো সমাবর্তন অনুষ্ঠান যেখানে নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ এখানে সমাবর্তনে বক্তব্য দিবেন এবং একই সঙ্গে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই ডক্টর ইউনূসের বাড়ি, তার জন্মস্থান, এই এলাকায় তিনি বড় হয়েছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও এরপরে 1972 থেকে 1989 সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এজন্য তার কাছেও এই ক্যাম্পাসটি অনেক স্মৃতি মধুর একটি ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের কাছেও একটি গর্বের জায়গা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই শিক্ষাঙ্গনে শিক্ষকতা করেছেন, শিক্ষার্থীরাও
ডক্টর ইউনূসের নাম এর আগে বিভিন্ন সময় শুনে এসেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি ক্লাস নেন, বিভিন্ন বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি শিক্ষকতা করেন, সমাবর্তনে বক্তব্য দেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তার বক্তব্য শোনার জন্য এখন অপেক্ষার প্রহর হয়তো শেষ হবে আর কিছুক্ষণ পরেই। আমরা দেখছি যে শিক্ষার্থীরা বেশ আবেগাপ্লুত, উচ্ছ্বসিত যে তারা অনেকদিন পরে একসঙ্গে ক্যাম্পাসে আসতে পেরেছেন। এটি যেমন বিষয়, তেমনই আবার এই ক্যাম্পাস থেকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। এবং আমরা জানি যে আজকে সকাল থেকে তার কর্মসূচি শুরু হয়েছে। বন্দর পরিদর্শন করেছেন এবং এখন বিশ্ববিদ্যালয়ে আসবেন সমাবর্তনের পর তিনি তার গ্রামে যাবেন। সেখানে কবরস্থানে তিনি কবর জিয়ারত করবেন এবং গ্রামবাসীর সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। তারপর তিনি আজকে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল ফরহাদ বিন্নুর এই সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে প্রধান উপদেষ্টার কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ৩ বছরের সাজায় জামিন দিয়েছেন আদালত। পাশাপাশি মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার জামিনের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার স্ত্রী ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4,81,53,551 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2রা আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেন। গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। গতকাল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স অ্যাকাউন্ট ব্লক করতে এ চিঠি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ওই একই দিনই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2টি ভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এ কর্মসূচি চলে। বৃহস্পতিবার এবং শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলেও জানান তারা। দাবি মানা না হলে 3 দিনের পর থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ী ঘোষণা ও গ্যাজেট প্রকাশের পরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় মানববন্ধন করেছে নগরবাসী। বুধবার সকাল 8টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়ক এবং নগর ভবনের সামনে মানববন্ধনে জড়ো হন ইশরাক হোসেনের কয়েক হাজার কর্মী সমর্থক, বিএনপি কর্মী ও দক্ষিণ সিটির নাগরিকরা। এ সময় ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দেওয়ার পর গেজেটও প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনও তার শপথ গ্রহণ আটকে আছে। মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করাতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সফরে এসে একের পর এক চমক দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার। দেখা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল শারার সঙ্গে। মধ্যপ্রাচ্য সফরে এসে নিশ্চিত করেছেন দেশের জন্য সৌদি আরবের $60,000 কোটি বিনিয়োগ। এরই মধ্যে দুই দেশের মধ্যে $14,200 কোটি সামরিক চুক্তি হয়েছে। গালফ কর্পোরেশন কাউন্সিলের বৈঠকের পর সৌদি আরব সফর শেষে বুধবার কাতার যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সফর উপলক্ষে কাতারেও সাজ রব। এবার খেলার খবর। দীর্ঘ সময় পর টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। 2 ভাগে আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ফ্লাইটে দুবাইয়ের ফ্লাইট ধরেছেন 17 জন, আর দ্বিতীয় ফ্লাইটে অধিনায়ক লিটন সহ 8 জনের যাবার কথা রয়েছে। 17 ও 19 মে শারজা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে মাঠে খেলা গড়াবে বাংলাদেশ সময় রাত 9টায়। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/3/এখন TV।